नमस्कार। कोलकाता कॉर्पोरेशन बिल्डिंग डिपार्टमेंट एंड रियल एस्टेट बिजनेस ग्रोथ द कैपिटल। तो माल है तो सब है, माल नहीं तो कुछ नहीं है। माल माने कैपिटल्स। तो আমরা ব্যবসা করব কেন করব যদি না প্রফিট মেকিং জায়গাতে আপনার ব্যবসাকে আমরা নিয়ে যেতে পারি, তাই না? তো কলকাতা কর্পোরেশনের অনেক কিছু পরিবর্তন হয়েছে, বা পরিবর্তন হয়েছে মানে পাবলিক ডিমান্ডে আমাদের যে ডিমান্ডগুলো ছিল, বিশেষ করে আমরা যারা প্র্যাকটিস করছি, তাতে অনেক কিছু পরিবর্তন করতে পেরেছে। এবং থ্যাঙ্কস জানাবো আমাদের বিল্ডিংয়ের ডিজি সাহেব উজ্জ্বল দাকে আর কমিশনার সাহেব মাননীয় ধবল জৈনকে, যাদের ঐকান্তিক প্রচেষ্টায় একটা জায়গাতে কলকাতা কর্পোরেশন নিয়ে গেছে। অনেক কিছুই নেই, অনেক বদ লোক সেখানে বসে আছে। বদ লোক মানে হচ্ছে যারা কর্মকাণ্ডে যাদের ক্যাপিটালটা নষ্ট হচ্ছে অনেক মানুষের, ঠিক আছে, যারা কাজ করেন না ঠিকমতো, টেকনিক্যাল রিপোর্ট কী জিনিস লিখতে জানেন না, মাস গেলে মোটা টাকা মাইনে পাচ্ছে। আর টেকনিক্যাল রিপোর্ট এমন হবে খুব প্রিসাইজ মোডে, যাতে আইদার ইয়েস অর নো, দুটোর মধ্যে ডিপ্লোম্যাটিক জিনিসটা থাকবে না। টেকনিক্যাল রিপোর্ট ওপর একটা ফাইল ঘোরে, ঠিক আছে, একটা ফাইল আপনার যখন ঘুরছে ডিপার্টমেন্ট থেকে যখন বার করা হচ্ছে, তার টেকনিক্যাল রিপোর্টের ওপর হবে। ডিপ্লোম্যাটিক রিপোর্ট যদি হয় যে না ঘাটকা না ঘাটকা, সো দ্যাট দ্য ডিসিশনস মেকিংয়ের ক্ষেত্রে, বিশেষ করে যখন একজন হায়ার অফিসার এই ধরনের কর্মকাণ্ডের মধ্যে যুক্ত থাকে, সো দ্যাট তার ইম্প্যাক্ট পড়ে যারা রিয়েল এস্টেটে কাজ করছেন, যারা কোটি টাকা ইনভেস্ট করছেন, যতক্ষণ না আপনার প্ল্যানটা অনুমোদন দিচ্ছে, তো আপনি আপনার বাড়িটা করতে পারবেন না। তো সুতরাং সেইগুলো নিয়েই আমি অংশমান বলছি। তো আপনারা সাবস্ক্রাইব করুন আর এটাকে শেয়ার করুন যারা রিয়েল এস্টেট বিজনেস করছেন বা রিয়েল এস্টেট বিজনেসে আসতে চাইছেন। নট অনলি ফর দ্য রিয়েল এস্টেট বিজনেস, রিয়েল এস্টেট সংক্রান্ত বা তার অ্যাডেড, যেমন ধরুন আপনি কন্ট্রাক্টারি করতে পারেন, ঠিক আছে, গোটা বিল্ডিংটার কন্ট্রাক্ট নিয়ে আপনি কাজ করছেন। আপনি রিয়েল এস্টেট একটা বড় প্রজেক্টে সেভারাল নাম্বার অফ কন্ট্রাক্টার্স আমাদের দরকার, ঠিক আছে, ফিনিশিং আইটেমের বিভিন্ন আইটেমের কন্ট্রাক্টর দরকার। এবং এর সাথে যুক্ত অনেকে কনসালটেন্ট যারা আছেন, আর্কিটেক্ট আছেন, সিভিল ইঞ্জিনিয়ার্স আছেন, প্রচুর জিও টেকনিক্যাল ইঞ্জিনিয়ার। আমি ধাপে ধাপে সেইগুলোকে আসবো। তো কলকাতা কর্পোরেশনের প্ল্যাটফর্মটাকে বা পলিসিটাকে আপনাকে ইউজার ফ্রেন্ডলি আপনাকে হতে হবে। তার জন্য 4 বছর আগে আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের যে নরেন্দ্র মোদীজির উদ্যোগে, যিনি ক্যাপিটালস মার্কেটকে গ্রো করার জন্য ইজ অফ দ্য ডুইং বিজনেস, এটা নট অনলি ফর দ্য নরেন্দ্র মোদীজি, আমাদের এশিয়ান কান্ট্রিজগুলো, যে সমস্ত দেশগুলোর সাথে ভারতবর্ষের ব্যবসা বাণিজ্যের লেনদেন চলে, সেই সমস্ত দেশ যাদের সাথে টাই আপ আছে, যাতে খুব সহজে আমরা ব্যবসা বাণিজ্যটা করতে পারি, তার জন্যই ইজ অফ দ্য ডুইং বিজনেসটা চালু করা হয়েছে 2020। অনেক নট বড়ে করে আমাদের কলকাতা কর্পোরেশনে সেটাকে চালু করা হয়েছে। কেন চালু করতেই হবে? বিশ্বব্যাংকের আর্থিক সহায় এটাকে ভারতবর্ষের প্রত্যেকটা প্রাইম সিটি, যেখানে বিজনেস ক্যাপিটাল গ্রোথ হয়, ঠিক আছে, প্রোডাক্ট জেনারেট হয় বা সার্ভিস জেনারেট হয়, ইকোনমিক্সের ভাষায় যদি বলি, বা এক কথায় যদি বলি জিডিপি গ্রোথ হচ্ছে, জিডিপি বাড়ছে, সেখানেতে এই টাইমটা একটা ক্রুশিয়াল, এবং সেটা টাইম ফ্যাক্টর, যে আমি কত তাড়াতাড়ি আমার প্রোডাক্টটা তৈরি করব একটা প্রোডাক্টের মধ্যে যেটা ভ্যালু অ্যাডেড, যেটা মার্কেট ডিমান্ড আছে। সো আজকে ইকোনমিক কন্ডিশন যদি আমি দেখি, তাহলে আজকে কতগুলো অ্যালার্মিং সিচুয়েশন আমাদের ভারতবর্ষের চতুর্দিকে ঘুরছে। ফার্স্ট হচ্ছে পাকিস্তান, দেখবেন মানুষের ক্ষোভ কতটা, ঠিক আছে, তার কারণ একটাই যে
এত করাপশন হয়ে আছে পাকিস্তানের, ওদের অর্থনীতিটা দুটো ভাগে বিভক্ত হয়ে গেছে। একদল মানুষের আছে প্রচুর পয়সা এবং তারা বিদেশে থাকেন এবং তারা নিয়ন্ত্রণ করছে পাকিস্তান, আর একদল মানুষের হাতে পয়সা নেই এবং পয়সার মাল নেই, তো তার ডিসিশনস মেকিং নিতে পারবে না, আপনি কোনো পলিসি নিতে পারবেন না। কেন? আপনার হাতে তো অর্থই নেই। তো আপনি কবে অর্থ আসবে তবে আপনি কাজ করবেন। এরকম একটা জায়গায় পাকিস্তান চলে গিয়ে টুকরো টুকরো, মাঝে মাঝেই মারপিট চলছে, ঠিক আছে। আপনি আসুন শ্রীলঙ্কা, একই সিস্টেমেতে হয়েছে যে সেখানেও এক শ্রেণীর মানুষের হাতে বিশাল পরিমাণ অর্থ চলে গেছে, আর এক শ্রেণীর মানে মানির ডিস্ট্রিবিউশনটা হয়নি। সেই একই সিস্টেমে ওখানে গণ আন্দোলন হয়েছে, আপনারা দেখেছেন কয়েকদিন আগে। বাংলাদেশ সেম সিস্টেম, কিন্তু প্রত্যেকটা ক্ষোভ হচ্ছে মানুষের কিন্তু অর্থ, আপনার হাতে অর্থ নেই, তার ফলে আপনার যে ক্ষোভটা সৃষ্টি হচ্ছে সেই ক্ষোভটাই একটা গণ আন্দোলনে তৈরি হচ্ছে এবং সরকারকে তারা দায়ী করে রাস্তায় নেমে যাচ্ছে বিভিন্ন ইস্যুতে, সেটা এডুকেশন ইস্যু হোক, সেটা দুর্নীতির ইস্যু হোক। ম্যাক্সিমাম একটা কি ইস্যু দিয়ে আন্দোলনটা চালু হচ্ছে, যে সামান্য ইস্যু বাংলাদেশের, যেমন যে এই কেন রিজার্ভেশন করা হচ্ছে সেটা নিয়ে শুরু হয়ে গেল ছাত্র আন্দোলন এবং সেইটা পরিণত হলো শেখ হাসিনাকে দেশ ছাড়তে হলো। আফটারঅল হচ্ছে দুর্নীতি, করাপশন। তার মেন কারণ হচ্ছে যেটা মানুষ বলতে পারছে না, যে এক শ্রেণীর হাতে প্রচুর পয়সা চলে গেছে বাংলাদেশে, আর এক শ্রেণীর হাতে পয়সা নেই, একটা গ্যাপ সৃষ্টি হয়ে গেছে, যে সোশ্যাল টেনশন তৈরি হয়েছে। দ্যাট ইজ দ্য ক্যাপিটালস ডিসঅর্ডার, ক্যাপিটাল ডিস্ট্রিবিউশন ডিসঅর্ডার, ক্যাপিটাল ডিস্ট্রিবিউশনের ডিসঅর্ডার হয়েছে। আসুন নেপালেতে সেম জিনিস, ছোট্ট একটা ইস্যু, কিন্তু এখন যে আন্দোলনটা ওদের হচ্ছে দ্যাট ইজ দ্য করাপশন। অর্থমন্ত্রীকে খালের মধ্যে উলঙ্গ করে পেটানো হচ্ছে, এই দৃশ্য কিন্তু নেপালে। বিভিন্ন রাষ্ট্রপতি ভবন দখল হয়ে গেছে, বিভিন্ন নেতা মন্ত্রীদের চাপকে চামড়া তুলে দিচ্ছে জনগণ। কেন? ক্ষোভটা কোথায়? ক্ষোভটা হচ্ছে এই জায়গায় যে মানি একটা জায়গায় চলে গেছে এবং প্রপার ওয়েতে ইকোনমিক্সের যে ভাষা, যে প্রপার ওয়েতে মানি ডিস্ট্রিবিউশন নেই, মানুষ কাজ করতে পারছেন না। প্ল্যাটফর্ম মানে কেন ক্ষোভটা তৈরি হয়েছে? আপনি একটা কাজ করতে যাচ্ছেন, মনে হচ্ছে আপনার সাথে এটা ইনজাস্টিস হয়েছে, তো জাস্টিস চাওয়ার জন্য আপনি বিভিন্ন সরকারি দপ্তরে যাচ্ছেন, কিন্তু সেখান থেকে আপনি জাস্টিস পাচ্ছেন না। তখনই এরকম যদি সংখ্যায় বাড়তে থাকে, তখনই কিন্তু এই ধরনের গণ বিপ্লব, যে মন্ত্রীদের ধরে ধরে মারা হচ্ছে। আসছি ভারতবর্ষের ক্ষেত্রে খুব কি সুখবর জায়গা, একটা মার্কেট, ধরুন এশিয়ান মার্কেটের ভারতবর্ষকে ঘিরে যে সমস্ত দেশগুলোর তাদের ইকোনমিক কন্ডিশন এই অবস্থা, কিন্তু ভারতবর্ষের নরেন্দ্র মোদীকে এখনও ধন্যবাদ জানাবো যে ক্যাপিটাল মার্কেটকে তিনি কারেকশন করে যাচ্ছে, কিন্তু অ্যালার্মিং স্টেজ আছে। আপনাকে আমি বলছি যে ভারতবর্ষের ক্ষেত্রেও এক শ্রেণীর মানুষের হাতে কিন্তু বিভৎস পয়সা হয়ে যাচ্ছে এবং এক শ্রেণীর মানুষের হাতে নেই, একই সিস্টেমে যাচ্ছে। বাট আমরা এখনও সেই জায়গায়, এই গণ আন্দোলনের জায়গায় যেতে হয়নি। তার কারণ হচ্ছে যে সরকার, নরেন্দ্র মোদী সরকার অনেকটা সোশিও ইকোনমিক স্ট্রাকচারটাকে চিন্তা করছে, তাকে কন্ট্রোল করার চেষ্টা করছে। এগুলো একদিনে হয় না বা একটা সরকারের ক্ষেত্রে হয় না, এটা দীর্ঘদিন ধরে এই ধরনের প্র্যাকটিস হয়ে গিয়ে আজকে বিস্ফোরণ হয়। যে ক্যাপিটাল মার্কেটকে চেঞ্জ করছে, শেয়ার মার্কেটকে ঠিক রাখছে, কিন্তু শুধু শেয়ার মার্কেট তো লিস্টেড কোম্পানি আছে ধরুন আপনার 100টা, বাট এমএসএমই মানে মাইক্রো অ্যান্ড দ্য মিডিয়াম অ্যান্ড দ্য স্মল এন্টারপ্রাইজ, এই এমএসএমই আছে কিন্তু হাজার ঘন্টা। এমএসএমই অ্যাকচুয়াল এই ছোটো কোম্পানি, তারাই ইকোনমিটাকে সাপোর্ট করে, অর্থাৎ বড় কোম্পানির সাথে ছোট কোম্পানির যদি কানেকশন এবং তাদের বিজনেস ল যদি ঠিকঠাক না চলে, অর্থাৎ এমএসএমইর যে ছোট কোম্পানি সাপোর্ট করবে বড় ইন্ডাস্ট্রিকে, এভাবেই মানি ডিস্ট্রিবিউশনটা হবে। কিন্তু যদি সে সাপোর্ট না করতে পারে, আর যদি বড় কোম্পানি যদি সেই সাপোর্টটা বিদেশ থেকে নেয়, বিদেশের কোনো কোম্পানি থেকে নেয়, তাহলে কী হলো, এখানকার এমএসএমই যারা করছেন তারা মরে যাবে, মানে গঙ্গার জল শুকলে যেটা হয় সেইভাবে হবে। তখনই
হট করে যখন ওই নদী বুঝতে শুরু করে, দেখবেন এই হরকা বান, যে নদীর পাড়ে লোক বসে আছে, হরকা বান এলো মেরে দিল, অ্যাকচুয়ালি তো নদীর ওপরেই বসে আছে। তো ইকোনমিক ক্ষেত্রেও সেই জায়গাটা চলে আসবে এবং গণ আন্দোলনের জায়গাটা তৈরি হবে। তাই জন্য নরেন্দ্র মোদী সরকার সব জায়গাতে অ্যাড দিচ্ছে বা ফেসিলিটি দেওয়ার জন্য চেষ্টা করছে এমএসএমইটাকে, অর্থাৎ মাইক্রো লেভেল বিজনেস, আপনার সিম্পল মিডিওকার বিজনেস, তাদেরকে মানে আমাদের মতো যারা ব্যবসা করছে তাকে নরেন্দ্র মোদী সরকার সাপোর্ট দিচ্ছে। কি কি সাপোর্ট দিচ্ছে? মেন দরকার ওই একটা কথাই শুরু করেছিলাম যে মাল হ্যায় তো দম হ্যায়, মাল হ্যায় তো দম হ্যায়। তো এইবার আসুন যে কলকাতা কর্পোরেশনের এই যে রিয়েল এস্টেট আমরা বিজনেস করছি, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যেটা দেখা যায়, যদি আমি রাজ্য হিসেবে ধরি, যে এই যে দুর্নীতির আজকে যেটা দেখতে পাচ্ছি, বালি চুরি, কয়লা চুরি বা এক্সেট্রাগুলো, এটা আজকের নয়। যবে থেকে এই পশ্চিমবঙ্গ সৃষ্টি হয়েছে তবে থেকেই হয়ে আসছে। এবার এখন যেটা হয়ে গেছে যে আপনি ভলকানোর একদম মুখে চলে এসেছেন, শুধু অগ্নুৎপাতটা হওয়ার জায়গায় ভলকানোর মুখে চলে এসেছেন, অগ্নুৎপাত জায়গা। পুরো সিস্টেমটাকে আস্তে আস্তে কোল্যাপস করে দিয়েছেন মমতা ব্যানার্জি সরকার। সিস্টেম কারেকশন করার জন্য ওনাকে আনা হয়েছিল, 2011-তে ওনাকে আনা হয়েছিল সিস্টেম কারেকশন করার জন্য। কিন্তু যেটা হয়ে গেছে, আপনি একদম জ্বালামুখীর মুখে যে ইকোনমিক কন্ডিশন, যেটা যেহেতু মানি ডিস্ট্রিবিউশনের যদি দেয়, আপনাদের অনেক রিপোর্ট দেখাবো যেখানে কিন্তু তিনি একদম গায়ে গায়ে চলে এসেছে। যদি আজকে এই পশ্চিমবঙ্গ আলাদা একটা দেশ হতো, তাহলে এই নেপাল, ভুটান, বাংলাদেশের লাইনে পশ্চিমবঙ্গে ঢুকে যেত। শুধুমাত্র এই একটা অঙ্গরাজ্য এবং নরেন্দ্র মোদীর ইমেন্স সাপোর্ট সেন্ট্রাল গভর্নমেন্টে টিকে আছে, পুরো ধারে চলছে। মানুষের ভোট ব্যাংকের জন্য আমি লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছে, বিভিন্ন সামাজিক পরিকল্পনা করা হচ্ছে, বাট তার আউটফল কী, নেট রেজাল্ট কী, কটা ছেলেকে আপনি বিপিএল তালিকার ওপরে নিয়ে আসতে পারছেন, সেই তথ্যগুলো সরকার দেয় না, বা দিলেও সেই তথ্যগুলো ফলস স্টেটমেন্ট দিচ্ছে। ল অ্যান্ড অর্ডার ভেঙে পড়েছে, পুলিশ কাজ করে না, পুলিশকে যাতা ভাষায় গালাগালি দিচ্ছে, পুলিশ মিলিটারির মধ্যে একটা টেনশন কিছুদিন আগেই তৈরি করে দিয়েছিল। তো এই যে কুফল যেটা মমতা ব্যানার্জি করছেন, এর বাজে দিকটা কোন দিক হবে? যদি এই মুহূর্তে পশ্চিমবঙ্গের ইকোনমিক কন্ডিশন ঠিক আছে, ইকোনমিক বলতে আমি একটা জিনিসই বলি, সাধারণ মানুষের হাতে অর্থ, যে অর্থটা ক্যাপিটাল করে সে কিছু করতে পারবে, মাল হ্যায় তো দম হ্যায়, মাসের শেষে গিয়ে তাকে হাত পাততে হবে না। বিভিন্ন যে ছোটোখাটো কোম্পানিগুলো আছে তাদেরকে ইনসলভেন্টরিতে যাতে না হয়, মানে দেউলিয়া যাতে না হয়ে যায়, সেই জায়গাগুলোকে ধরা, লিকুইডেশনে চলে যাচ্ছে, লিকুইডেশনের স্টেটে চলে যাচ্ছে পশ্চিমবঙ্গের কোম্পানি। যারা ছোটো ব্যবসা তো ছেড়েই দিন, দীর্ঘদিন যারা কলকাতা কর্পোরেশনের কন্ট্রাক্টারি করছেন, সেই কন্ট্রাক্টারি ব্যবসাতে খুবই বাজে অবস্থা, যে তারা পেমেন্ট পাচ্ছে না, আজকে 3 বছর 4 বছর ধরে ধরে পেমেন্ট পাচ্ছে। তাদের জায়গাটা রিপ্লেস কে হচ্ছে? কোনো নেতা মন্ত্রীর কালো টাকায় তৈরি হওয়া কিছু কন্ট্রাক্টর চলে আসছে, এবং সেই কন্ট্রাক্টর যখন চলে আসছে তারা রিপ্লেস হয়ে যাচ্ছে, অর্থাৎ একটা সোশ্যাল টেনশন বা ক্ষোভ তৈরি হচ্ছে। এই জায়গাটাকে নিয়ে ধরা হচ্ছে বিজনেস ক্যাপিটালস। তো মাল হ্যায় তো দাম হ্যায়, তো মাল নেই তো দাম নেই। তো কেন বলছি সাবস্ক্রাইব করা, যেটা এটা ডিটেলস আলোচনা করা এই মুহূর্তে খুবই প্রাসঙ্গিক আছে। এমএসএমই সাপোর্ট করতে পারছে না বড় শিল্পকে। আজকে গুজরাটে যান আর পশ্চিমবঙ্গ, দুটো ভারতবর্ষের দুই মেরুতে আছে, একটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল আর একটা হচ্ছে গুজরাট। সো ওখানে এমএসএমই সাপোর্ট করছে, বাট এখানকার গভর্নমেন্ট এমএসএমই সাপোর্ট হচ্ছে না, এখানে কাজই করতে পারছে না। হয়তো ব্যাংক লোন সে বার করার পর আপনি একটা নির্দিষ্ট সময়ের মধ্যে কাজকে শেষ করতে হবে, তবেই আপনি একটা প্রোডাক্ট যখন আমি তৈরি করছি তার মধ্যে আমি ভ্যালুটাকে অ্যাড করছি। ওকে, তো সেই যে ভ্যালু অ্যাড করে প্রোডাক্টের যে ডিমান্ডটা এক্সিস্ট যখন করবে, একটা সার্টেন টাইমের ওপর এক্সিস্ট করবে, কিন্তু সেই সার্টেন টাইমের ওপর এক্সিস্ট করছে না। প্রোডাক্টটাকে যদি আমার এই বছরে লঞ্চ করার দরকার বা প্রয়োজন, মার্কেট ডিমান্ড তাই বলছে, সেটা লঞ্চ করছি আমি পরের বছর। তো কেন না, কর্মপদ্ধতি পশ্চিমবঙ্গের প্রত্যেকটা দপ্তর, এই যারা ডিএ আন্দোলন নিয়ে মাঠে নামছেন, আমি তাদেরও বলবো যে আপনারা যেমন ডিএ আপনাদের অধিকার সেইটা নিয়ে যখন মাঠে নামছেন, ঠিক তেমনই আপনাদের সরকারি কর্মচারীদের এটা বোঝান যে কাজটা সঠিকভাবে করাটা সেটাও কিন্তু
মানুষের অধিকার। দিনের পর দিন একটা জায়গা থেকে আরেকটা জায়গা, আরেকটা জায়গা থেকে আরেকটা জায়গা মানুষ ঘুরে যাচ্ছে, ফাইল ঘুরে যাচ্ছে, ফাইল মাঝপথে হাফিস হয়ে যাচ্ছে। আমাদের খুব স্কিল ম্যানেজমেন্ট সিস্টেম বলে আমরা ফাইলকে ট্র্যাক করি। উদাহরণস্বরূপ এই যে তিলোত্তমার যে কেসটা নিয়ে আমি করি, আর মাঝখানে ফাইল মিসিং, সেই ফাইলকে আবার খুঁজে 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 বার করা গেছে। সেই ফাইলটা এখন দেখা যাচ্ছে একটা জায়গায় গিয়ে দাঁড়িয়ে আছে, লতে গিয়ে দাঁড়িয়ে আছে। সুতরাং এই যে ম্যানেজমেন্ট সিস্টেমের যে কোডিং অ্যান্ড দ্য কোডিং অ্যান্ড ডিকোডিং, যেটা নিয়ে আমি শুরু করব, যে কমিউনিকেশনস সিস্টেম, যে আমি একটা কথা বলছি তার মানেটা অন্য মিনিং হয়ে গেল। সেই আমরা ছোটোবেলায় খেলা খেলতাম যে লিঙ্ক আপ করা, যে আমি একটা লাইনের প্রথমেতে বললাম সাপ, সেটা মুখের কাছে যখন একজনকে বলতে বলতে সাপটা হয়ে গেল ব্যাং। সো দ্যাট ইজ দ্য কোডিং। আমি একটা যেটা বলছি সেটা ডিকোড, যেটা হলো এই যে এতগুলো সিস্টেমের মধ্যে দিয়ে এতগুলো ব্যারিয়ার দিয়ে গেল, সেটা হয়ে গেল ব্যাং, অর্থাৎ দ্য নয়েজ, দ্য ম্যানেজমেন্ট সিস্টেমে যেটাকে বলা হয় নয়েজিং। সো কোডিং অ্যান্ড ডিকোডিংয়ের মধ্যে নয়েজ একটা সিস্টেমেতে, যে কোনো ব্যবসার ক্ষেত্রে এই নয়েজিং সিস্টেমটা যদি থেকে থাকে, সো সেই ব্যবসা লিকুইডেশনে যাবে। কেন? তার ডিসিশনস মেকিং, যে ম্যানেজমেন্ট একটা কথা চিন্তা করছে, নিচের হ্যাচারিতে এসে আর একটা জিনিস বেরোচ্ছে, অর্থাৎ কোডিং যেটা হচ্ছে, ডিকোড যখন আমি করছি তার মধ্যে নয়েজিং ঢুকে যাচ্ছে, এবং সেটা ডিকোডেড, মানে কোডিং যেটা ছিল ডিকোডিংটা অন্যরকম হচ্ছে। তার ফলে পশ্চিমবঙ্গের বুকে যেটা হচ্ছে, ম্যাক্সিমাম নাম্বার অফ কোম্পানি চলে যাচ্ছে লিকুইডেশনেতে, ইনসলভেন্টরিতে চলে যাচ্ছে, ব্যাংক্রাফট হচ্ছে। সো বর্তমান যে অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড যেটা হয়েছে, আমি বলেছিলাম এইটার যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ফাইন্যান্সিয়ালস অ্যাকাউন্টিং সিস্টেম। ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং সিস্টেম যেটা একটা ব্যবসার পজিশনটাকে বুঝিয়ে দিচ্ছে। কস্ট অ্যাকাউন্টিং সিস্টেম, একটা প্রোডাক্ট আমি যখন তৈরি করতে যাচ্ছি, আমার সবসময় অপটিমাইজ করতে হবে যাতে মানুষকে সেই প্রোডাক্টটা আমি পৌঁছে দিতে পারি এবং কোম্পানিকেও প্রফিট করতে হবে। দ্যাট ইজ দ্য কস্ট অ্যাকাউন্টিং সিস্টেম। থার্ড ওয়ান ইজ দ্য ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং সিস্টেম। আপনি একটা কাজ বা একটা প্রোডাক্ট জেনারেট করার জন্য আপনাকে ম্যান পাওয়ার নিয়ে আসতে হচ্ছে, আপনাকে ইনভেস্টমেন্ট করতে হচ্ছে, এবং টোটাল জিনিসটা, মানে এক কথায় বলতে গেলে আপনি বিরিয়ানি রান্না করতে চান, বিরিয়ানির মাল মশলা সব কিছু নিয়ে এলেন, নিয়ে আসার পর দেখা গেল যে আপনি রান্না করার সময় ঠিক জিনিসটা ঠিক সময় দিলেন না, তাহলে সেটা বিরিয়ানি হলো না, পান্তা ভাত হয়ে গেল। কিন্তু আপনি কিন্তু কস্টিংটা যেটা করেছিলেন বিরিয়ানি রান্না করার জন্য, সো দ্যাট লস হলো আপনার, আপনি লিকুইডেশনে চলে যাবেন কোম্পানি, যেটা হচ্ছে এই পশ্চিমবঙ্গের জন্য। অ্যান্ড ফোর্থ ওয়ান যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে টেকনোলজিক্যাল কস্টিং। যে দুবাইতে ওরা একটা ভ্যালুয়েশন করছে, যেখানে ওরা প্রপার্টির ক্ষেত্রে বেশি ইনভেস্ট হচ্ছে, সমস্ত দেশের মানুষ ওখানে ইনভেস্ট করছেন, ওদের সরকার চাইছে তোমরা এসে এখানে ব্যবসা করো। তো ওরা বলছেন যে তো আপনি একটা প্রোডাক্ট করছেন, ধরুন একটা বিল্ডিং বানাচ্ছি, আননেসেসারি এলিমেন্ট দেবেন না, যে আপনার দেখতে ভালো হওয়া অ্যাস্থেটিক ভিউটা অন্যরকমভাবে করুন, কালারেতে করুন, কেন ওখানে সব হাই রাইজ বিল্ডিং। তো আপনি আননেসেসারি একটা পারগোলা তৈরি করে ফেললেন, পারগোলার জন্য আপনার এক্সট্রা কলম গেলে কস্টিংটা বেড়ে যাচ্ছে, সো দ্যাট আমার বায়ার্সকে আমি দিতে পারছি না, সেখান থেকে ওরা দেখছে আমার সেল ভ্যালু কমে যাচ্ছে। সো দ্যাট ইজ দ্য টেকনোলজিক্যাল কস্টিং। তো forecastings is the most important for the business to বললাম এখনকার মডার্ন বিজনেস সিনারিও। তো আমরা বিশেষ করে পশ্চিমবাংলায় যদি রেকর্ড আপনাকে দেখাই, যে যদি 100টা কোম্পানি থাকে তার মধ্যে 80টা কোম্পানি অর্থনৈতিকভাবে ডুবে গেছে। কলকাতা কর্পোরেশনের রিলেটেড যারা কন্ট্রাক্টারি করছেন, যদি 100 জন কন্ট্রাক্টর থাকেন, 90 জন ডুবে গেছে। নিজেদের বাড়ির সোনা গয়না, বইয়ের হাত থেকে সোনা গয়না, মায়ের হাত থেকে সোনা গয়না দিয়ে বন্ধক করে দিতে হচ্ছে, বন্ধক করে জিএসটি পেমেন্ট করতে হচ্ছে, নাহলে তার ফাইল বেরোবে না। এবং এই ফাইল বেরোনোর ক্ষেত্রে যে কলকাতা কর্পোরেশনের যে কিছু আধিকারিক আছে, ওই ডিপ্লোম্যাটিক রাইটিংস শুরু করে দেয়, এমন তার মাথাও আসবে না, তার মুন্ডও আসবে না। তো এই যে মানুষগুলোকে বসিয়ে রাখা হয়েছে, এবং তার ফলে অনেক কোম্পানি ক্ষতিগ্রস্ত হয়েছে। বলার বিষয় এটা আজকে জাস্ট ইন্ট্রোডাকশন, যে 4 অ্যাকাউন্টিং সিস্টেম নিয়ে আমরা কথা বলবো। যে ফাইন্যান্সিয়ালস অ্যাকাউন্টিং সিস্টেম,
the management accounting system, cost accounting system and technology accounting system. আমি এই চার্ট অ্যাকাউন্টিং সিস্টেম যেটা নিয়ে কাজ করছি, যা বিভিন্ন তথ্য যেটা আমার মনে হয় আপনাদের বলা উচিত, এটাকে আমি মায়া টেকনো ফিন্যান্স বলে নাম দিয়েছি। সো এর ওপরই কাজ করতে গেলে এটা টাইমের সাথে সাথে এর পরিবর্তন হচ্ছে। আপনি একটা মানুষের টাইমের সাথে আজকে যেটা অ্যাসেট, আপনি একদিন পর দেখবেন আপনার অ্যাসেট আর লায়াবিলিটিসটার রেশিওটা পরিবর্তন হবে, এবং দ্যাটস ডিপেন্ড অন দ্য সোশ্যাল সেক্টর, সোশ্যাল ফিনোমেনন, সোশ্যাল পলিটিক্স. All these things are related to that. So that please subscribe the channel and share the channel as much as possible. And next day আমি টপিকসটা আসবো ফাইন্যান্সিয়ালস অ্যাকাউন্টিং সিস্টেম, একদম বেসিক থেকে। যারা নতুন অনেক কন্ট্রাক্টর আছেন, অনেক ডেভেলপার আছেন, যারা সবে ব্যবসা শুরু করতে যাচ্ছেন কিন্তু ক্যাপিটালটা নষ্ট করে ফেলছেন, তারা করতে পারছেন, বা যারা ব্যবসা এখন রানিং আছে 4-5টা প্রজেক্ট করার পর দেখা গেল যে তার প্রচুর অ্যাসেট তো জেনারেট হলোই না, বা ফিক্সড ক্যাপিটাল জেনারেট হলো না, জেনারেট হলো লায়াবিলিটিস, হিউজ লায়াবিলিটিস জেনারেট হয়ে গেল। এবং তার ফলে যেটা হচ্ছে, ওই লায়াবিলিটিস মিট করার জন্য ব্যাংক থেকে লোন নিচ্ছে। একটা জায়গায় গিয়ে এমন একটা অ্যামাউন্ট লোন নিয়ে পড়লো, আইদার তাকে সুসাইড করতে হবে, কসবার কেস, আর না হলে তাকে জেল খাটতে হবে। তার পুরো সম্পত্তি, যত সম্পত্তি আছে, বর্তমান যে সরকার যে আইন করেছে, তার সমস্ত সম্পত্তি সরকার নিয়ে নেবে। সুতরাং বিজনেস সেফ মোডে চালান, বিজনেস ক্যাপিটাল গ্রো করার চেষ্টা করুন, কী তার টেকনিক আছে সেই নিয়ে আমরা আলোচনা করব। থ্যাংক ইউ।